Assalamu alaikum, dear student of English second year. We will discuss history of English literature. Today's topic is Victorian period. Victorian period is one of the important period in the history of English literature, and this period was named by the Queen Victoria. Queen Victoria নামে অনুসারে এই পিরিয়ডটার নামকরণ করা হয়েছিল। জানি যে রানী ভিক্টোরিয়া ক্ষমতা আসে হচ্ছে 20 জুন 1837 সালে থেকে শুরু করে তার ক্ষমতা ছিল হচ্ছে 1901 সালে 22 জানুয়ারি পর্যন্ত। 1901 সালে 22 জানুয়ারি পর্যন্ত। তো আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডটা ধরি 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত। অ্যান্ড দিস এরা ফলোড বাই দ্য জর্জিয়ান পিরিয়ড অ্যান্ড প্রিসিডেড বাই এডওয়ার্ডিয়ান পিরিয়ড অর রিজেন্সি এরা। আরেকটা জিনিস হচ্ছে দিস পিরিয়ড, এই সময়টা আমাদের বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত ছিল। দ্বন্দ্ব সংঘাতগুলো বা দ্বন্দ্ব যেটা আমাদের কনফ্লিক্ট ছিল, ধর্মীয় কনফ্লিক্ট ছিল, বিশ্বাস অবিশ্বাসের কনফ্লিক্ট ছিল, বিভিন্ন সায়েন্টিফিক প্রোগ্রেসের কারণে, আবিষ্কারের কারণে মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে, খ্রিস্টিয়ানিতে আঘাত হানে। বিশেষ করে ডারউইনের অরিজিন অফ স্পিসিস আবিষ্কারের ফলে মানুষের ধর্মীয় বিশ্বাসে নাড়া দেয়। এছাড়া এখানে পলিটিক্যাল দ্বন্দ্ব ছিল এবং ধর্মীয় দ্বন্দ্ব ছিল, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের মধ্যে দ্বন্দ্ব ছিল। বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত এগুলো কবিতা বা সাহিত্যে প্রতিফলন ঘটে হচ্ছে এই সময়টায়। আর এই সময় যেটা বলছিলাম যে ব্রিটেনস রিলেশন উইথ দ্য আদার গ্রেট পাওয়ার্স ওয়ার ডিফেন্ড বাই দ্য কলোনিয়াল অ্যান্টাগনিজম অফ দ্য গ্রেট কেম উইথ দ্য রাশিয়া অ্যান্ড ডিউরিং ক্রিমিয়ান ওয়ার। আর রাশিয়ার সাথে যেটা ছিল ক্রিমিয়ান ওয়ার হয়েছিল এই সময়টাতে। নেভাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সুপ্রিমেসি, গ্লোবাল ইম্পেরিয়ালিজম এক্সপেনশন স্পেশালি ইন এশিয়ান আফ্রিকা মেড ব্রিটিশ এম্পায়ার দ্য লার্জেস্ট এম্পায়ার ইন হিস্ট্রি। ব্রিটেনদের এই সময়টায় সবচেয়ে বেশি কলোনিয়ালিজম ঘটেছিল, মানে রাজত্ব সাম্রাজ্য বিস্তার হয়েছিল, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকাতে। এবং বলা হয়তো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, এতটা বিস্তৃত ছিল তাদের সাম্রাজ্য। এবং পরবর্তীতে আমরা দেখব যে শেষ দিকে, এই পিরিয়ডের শেষ দিকে ফল করে এই ব্রিটিশ সাম্রাজ্যটা ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ দিকে এসে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা ব্যাপক ফল করে ব্রিটিশ সাম্রাজ্য। অ্যান্ড নেভাল ইন্ডাস্ট্রিয়াল সুপ্রিমেসি, global imperial expansion, especially in Asia, Africa. There was a global gradual political reform, social reform, and the widening of the franchising. Population become almost double. এখানে যেগুলো হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়। পলিটিক্যাল রিফর্ম হয়, সোশ্যাল রিফর্ম ঘটে, বিভিন্ন ধরনের সংস্কার ঘটে, ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি ঘটে। এবং দ্য টু মেইন পলিটিক্যাল পার্টিজ ডিউরিং দ্য সেরা রিমাইন্ড দ্য হুইগস অ্যান্ড লিবারেল অ্যান্ড দ্য কনজারভেটিভ বাই সিন দ্য লিবারেল পার্টি হ্যাড ফর্ম। দুটা প্রধান পলিটিক্যাল পার্টির নাম আমরা জানতে পারছি, হুইগ এবং লিবারেল কনজারভেটিভ। Reform Act, this act abolished many bureau seats and created others in their place, was passed in 1832. রিফর্ম অ্যাক্ট 1832 সালে পাস হয়েছিল, সেটা আমরা আগেও বলেছি। আর ভিক্টোরিয়া became the queen on June 20, 1837 on the death of her uncle উইলিয়াম ফোর। তার চাচা উইলিয়াম ফোরের মৃত্যুতে ভিক্টোরিয়া ক্ষমতায় আসে 1837 সালে। And this was led by the government was led by the Prime Minister Lord Melbourne. কিন্তু রাজতন্ত্র থাকলেও এখানে পার্লামেন্টে ছিল, ব্রিটেনে পার্লামেন্টের নেতৃত্বে ছিল হচ্ছে হুইগ প্রাইম মিনিস্টার লর্ড মেলবোর্ন। 2 years later, Tory leaders Robert Peel formed a new government. 2 বছর পরে আবার টরিরা ক্ষমতা আসে। And there was the first opium war, first Anglo-Afghan war in 18 প্রথম হয়ে থাকে সময় in 1842 1842 সালে। ফার্স্ট ওপিয়াম ওয়ার ইন্ডিয়া gave Britain control over Hong Kong Island. প্রথম ওপিয়াম ওয়ার 1942 সালে, এবং সেই যুদ্ধের ফলশ্রুতিতে হচ্ছে in 1845 the Great Famine began. In 1853 there was the Crimean War against Russia. 1853 সালে রাশিয়ার সাথে ক্রিমিয়ান ওয়ার হয়ে থাকে। ইন 1856 সেকেন্ড ওপিয়াম ওয়ার ওয়াজ হেল্ড। 1856 সালে দ্বিতীয় ওপিয়াম ওয়ার হয়। ইন 1861 দ্য সেকেন্ড রিফর্ম অ্যাক্ট ওয়াজ পাস। 1861 সালে সেকেন্ড রিফর্ম অ্যাক্ট পাস হয়। প্রথম রিফর্ম অ্যাক্ট পাস হয়েছিল 1832 সালে, দ্বিতীয় রিফর্ম অ্যাক্ট পাস হয়েছে 1861 সালে।
The essential feature of Victorian era politics is the search for reform and improvement. তো ভিক্টোরিয়ান রাজনীতি বড় জিনিস ছিল হচ্ছে আমাদের সংস্কার এবং ইমপ্রুভমেন্ট বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। দেয়ার ওয়ার থ্রি পাওয়ারফুল ফোর্সেস অ্যাট ওয়ার্ক। ফার্স্ট, দ্য র্যাপিড রাইজ অফ মিডল ক্লাস। ভিক্টোরিয়ান সোসাইটিতে, ভিক্টোরিয়ান সাম্রাজ্যে যেটা বড় কিছু শক্তি ছিল, এর মধ্যে একটা ছিল রাইজ অফ মিডল ক্লাস, মিডল ক্লাসের উদ্ভব ঘটে এই সময়টা। সেকেন্ডলি, দ্য স্পিরিচুয়াল রিফর্ম হুইচ ওয়াজ ক্লোজলি লিঙ্ক টু এভাঙ্গেলিক্যাল ক্রিশ্চিয়ানিটি। দ্বিতীয় হচ্ছে স্পিরিচুয়াল রিফর্ম, মানে ধর্মীয় সংস্কার। In 1790s there was anti-slavery movement. 1790 দশকে অ্যান্টি স্লেভারি মুভমেন্ট হয়, দাসত্ব বিরোধী আন্দোলন হয়ে থাকে। The third effect came from the philo-utilitarians led by the Jeremy Bentham, James Mill, his son John Stuart Mill. আমাদের আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যান্টি স্লেভারি মুভমেন্ট। থার্ড এফেক্ট কেম ফ্রম দ্য philo-utilitarian. These were the moralistic. They were not moralistic but scientific. Their movement often called philosophic radicalism. Philosophic radicalism নেতৃত্ব দিয়েছিল হচ্ছে জেমস মিল, জন স্টুয়ার্ট অ্যান্ড বেনথাম, জেরেমি বেনথাম। এবার সোশ্যাল রিফর্ম focused on ending of slavery, removing slavery like burden on women, children, and reforming the police. আমরা অনেকগুলো রিফর্ম পাচ্ছি। একটা হচ্ছে দাসত্ব দূর করার আন্দোলন, সেই দাসত্ব দূর করার আন্দোলনের একটা সংস্কারের একটা অংশ। এছাড়া পুলিশ সংস্কার করা হয়েছে। রাজনৈতিক সংস্কার মধ্যে হচ্ছে রিফর্ম অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সংস্কার, ইলেকশন টু ইন্ট্রোডিউস ডেমোক্রেসি, ডেমোক্রেসি চালু করা। এই সংস্কারগুলোর সময় ছিল। আর রিলিজিয়ন ওয়াজ এ ব্যাটেল গ্রাউন্ড ডিউরিং দিস এরা। আর এই সময় ধর্মীয় দ্বন্দ্ব ছিল, ধর্মীয় সংঘাত ছিল। দ্য নন কনফর্মিস্ট ফার্স্ট অ্যাগেন্স্ট দ্য এস্টাবলিশ status of the Church of England. Penalties on Roman Catholics were mostly removed, and secularism and doubts about the accuracy of the Old Testament grew as the scientific outlook rapidly gained ground among the educated. যেটা বলছিলাম যে কিছু বৈজ্ঞানিক অগ্রগতির সাথে সাথে, কিছু বৈজ্ঞানিক থিওরি আবিষ্কারের সাথে সাথে মানুষ এদিকে ঝুঁকে পড়েছে। আর আমরা জানি যে বৈজ্ঞানিক থিওরিগুলো ইজ নট অলওয়েজ অ্যাকুরেট, তারপরেও মানুষ ওটাকে গ্রহণ করে। প্রেজেন্ট কন্টেম্পোরারি লোকজন বৈজ্ঞানিক আবিষ্কারগুলোকে, বৈজ্ঞানিক থিওরিগুলো গ্রহণ করে। ফলে ডারউইনের অরিজিন অফ স্পিসিস, মানুষের ধর্মীয় বিশ্বাস আঘাত হানে, ফলে কিছু লোক অবিশ্বাসী হয়ে যায়, সেকুলারিজম তৈরি হয়। ডিউরিং দিস ভিক্টোরিয়ান পিরিয়ড ব্রিটেন বিকেম দ্য মোস্ট পাওয়ারফুল ইন এভরি রেসপেক্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডে ব্রিটেন সব দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। অ্যান্ড ইট হ্যাড রিচ কালচার, ইট হ্যাড এ স্টেবল গভর্নমেন্ট, এ গ্রোয়িং স্টেট অ্যান্ড এক্সপ্যান্ডিং ফ্র্যাঞ্চাইজিস। এই সময় একটা স্টেবল গভর্নমেন্ট হয়, শক্তিশালী একটা সরকার থাকে। অনেক সমস্যা থাকলেও শক্তিশালী সরকার ছিল। গ্রোয়িং স্টেট অ্যান্ড এক্সপ্যান্ডিং ফ্র্যাঞ্চাইজিস, ফ্র্যাঞ্চাইজিসগুলো বিস্তৃতি ঘটে। লেট ইন দ্য পিরিয়ড ব্রিটেন বিকাম টু ডিক্লাইন। এই পিরিয়ডের শেষ দিকে এসে ব্রিটেন আবার ফল করে, সমৃদ্ধির জায়গা থেকে তারা ফল করা শুরু করে। দিস ডিক্লাইন ওয়াজ নোটিসেবল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা বেশি প্রকট হয়ে ওঠে তাদের এই পতনটা। দ্য ভিক্টোরিয়ান লিভড উইথ সেক্সুয়াল ডাবল স্ট্যান্ডার্ড। এখানে সেক্সুয়াল ডাবল স্ট্যান্ডার্ড ছিল ভিক্টোরিয়ান সোসাইটিতে। অ্যান্ড ভিক্টোরিয়ান সোসাইটি ওয়াজ অর্গানাইজ হায়ারকেটলি। আচ্ছা, এই সময় কিছু উপন্যাস সাহিত্যের কথা আলোচনা করি, যেটা মূল জিনিস আমাদের আলোচনার বিষয়, যে এই যে দ্বন্দ্ব সংঘাত এগুলো সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তো সাহিত্য কী কী ছিল? নোবেলের কথা বলতে হবে, খুবই ফ্লারিশ ছিল নোবেলগুলো। দ্য ভিক্টোরিয়া ওয়াজ দ্য গ্রেট এজ অফ ইংলিশ নোবেল। ইংলিশ সাহিত্যের একটা স্বর্ণযুগ ছিল ভিক্টোরিয়ান এজের সময় নোবেলের জন্য। রিয়ালিস্টিক, থিকলি প্লটেড, ক্রাউডেড উইথ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড লং। এই সময় নোবেলগুলো বৈশিষ্ট্যগুলো ছিল হচ্ছে যে কমপ্লিকেটেড প্লট ছিল, জটিল প্লট ছিল, রিয়ালিস্টিক ছিল, মানে জীবন থেকে নেওয়া, সমাজভিত্তিক ছিল উপন্যাসগুলো ছিল। ক্রাউডেড ক্যারেক্টার্স, প্রচুর ক্যারেক্টার ছিল, এবং উপন্যাসগুলো দীর্ঘ ছিল, বড় ছিল, বিস্তৃত ছিল। ইট রিফ্লেক্ট কন্টেম্পোরারিজ লাইফ অ্যান্ড দ্য মিডল ক্লাস। এই উপন্যাসগুলোতে কন্টেম্পোরারি লাইফকে রিফ্লেক্ট করতো, ওই সময় জীবনটা এবং মিডল ক্লাসকে। দ্য নোভেল অফ চার্লস ডিকেন্স ওয়ার ফুল অফ overflowing with drama, humor, and vivid and vaguely vivid characteristic plot complication. ওই সময় ওয়ান অফ দ্য বেস্ট নোভেলিস্ট ছিল হচ্ছে চার্লস ডিকেন্স, এবং তার লেখা যে উপন্যাসগুলো ছিল, আমরা জানি যে গ্রেট এক্সপেকটেশন ছিল, ওভার ছিল ড্রামা, হিউমার অ্যান্ড ভিভিড ক্যারেক্টার। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ছিল, ভালো পাওয়ারফুল ক্যারেক্টার, হিউমার ছিল, ড্রামা ছিল,
প্লট কমপ্লিকেশন ছিল, প্লটের জটিলতা ছিল, নাটকীয়তা ছিল, সাসপেন্স ছিল তার উপন্যাসে, কমেডি ছিল। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি ইজ দ্য বেস্ট নোন ফর ভ্যানিটি ফেয়ার হুইচ স্যাটারাইজেস হিপোক্রেসি অ্যান্ড গ্রিড। উইলিয়াম ভ্যানিটি ফেয়ার বিখ্যাত উপন্যাস 1840 সালে লেখা হয়েছে বাই থ্যাকারি ম্যাকপিস থ্যাকারি, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি, এবং তার সে স্যাটারাইজ করেছে হিপোক্রেসি এবং গ্রিডকে, ভিক্টোরিয়ান সমাজের হিপোক্রেসিকে এবং গ্রিডকে, লোভকে স্যাটারাইজ করেছে। এমিলি ব্রন্টিস সিঙ্গেল নোভেল উইদারিং হাইটস is a unique masterpiece which has a vision of elemental passions and controlled by an uncompromising artistic sense. আমাদের উইদারিং হার্টের বিখ্যাত কবিতা 1847 সালে লেখা হয়েছে বাই এমিলি ব্রন্টি। And the novel of George Eliot, Mary and Evans, appeared during the 1860s and 70s. Eliot was concerned with the ethical conflict and social problem. Eliot হ্যান্ডেল করেছে social problem and ethical conflictগুলো, and George Meredith produced comic novels noted for their psychological perception. Another novelist of late 19th century was Anthony Trollope, and Thomas Hardy's novels are Wessex. আরেক বিখ্যাত উপন্যাসী হচ্ছে টমাস হার্ডিস, pessimistic novels set in harsh and punishing Midland country. আদার ভিক্টোরিয়ান নোভেলিস্ট হচ্ছে, অন্যান্য ভিক্টোরিয়ান উপন্যাসীগুলোর নাম হচ্ছে স্যামুয়েল বাটলার, রবার্ট লুইস স্টিভেনসন, চার্লস লুইজ ডসন, রাইটিং আন্ডার দ্য নেম অফ লুইস ক্যারলস, এলিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড তার লেখা। By the end of the period, the novel was considered not only the entertaining but also a primary means of analyzing and offering solution to the social and political problem. শুধু নোবেলগুলো উপন্যাস শুধু চিত্ত বিনোদনের জন্য, আনন্দের জন্য না, এটা সোশ্যাল এবং পলিটিক্যাল বিভিন্ন সমস্যা সমাধান হিসেবে এগুলো কাজ করেছে এবং একটা সোশ্যাল রিফর্মের অংশ হিসেবে কাজ করেছে। এবার সেই পোয়েট্রির ক্ষেত্রে আমরা ভিক্টোরিয়ান এজের পোয়েট্রি হচ্ছে, টেনিসন ওয়াজ রোমান্টিক ইন সাবজেক্ট ম্যাটার বাট হিজ পোয়েট্রি ওয়াজ টেম্পার্ড বাই পার্সোনাল মেলানকলি। টেনিসনের কবিতাগুলো রোমান্টিক ছিল সাবজেক্ট ম্যাটারে, কিন্তু তার পোয়েট্রিগুলো পার্সোনাল অফ সোশ্যাল সার্টিটিউড অ্যান্ড রিলিজিয়াস ডাউট। তার কবিতা কিন্তু যে ধর্মীয় দ্বন্দ্বটা কাজ করেছে, সোশ্যাল সার্টিটিউড কাজ করেছে, ধর্মীয় বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মানুষ ছিল, এগুলো তার কবিতা ফুটে উঠেছে। দ্য পোয়েট্রি অফ রবার্ট ব্রাউনিং অ্যান্ড হিজ লাইফ এলিজাবেথ অ্যান্ড হিজ ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ওয়াজ ইমেন্সলি পপুলার। রবার্ট ব্রাউনিং এবং তার ওয়াইফ স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতাগুলো খুব জনপ্রিয় ছিল। এবং ব্রাউনিং আমরা জানি যে পয়েট অফ হোপ বা রিলিজিয়াস পয়েটও বলে তাকে, সে বিশ্বাসী ছিল এবং সে কাজ করেছে ফেইথের পক্ষে কাজ করেছে, ডাউটের পক্ষে না। ব্রাউনিং ইজ ফেমাস ফর হিজ সুপার ড্রামাটিক মনোলগ। আর ব্রাউনিংয়ের যেটা বিশেষ খ্যাতি সেটা হচ্ছে তার ড্রামাটিক মনোলগের জন্য। রুডিয়ার্ড কিপলিং, ফ্রান্সিস থমসন, এলিস মেনিল, ক্রিস্টিনা রসেটি, লিওনেল জনসন, আদার পয়েটস। এই যে আরও কবিগুলোর নাম হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, থমসন, এলিস মেনিল, ক্রিস্টিনা রসেটি, Lionel Johnson. In the middle of 19th century, the so-called pre-athletics led by painter George DeGaulle Rossetti sought to revive what they judged to be the simple, natural values, techniques of medieval art. Athletics কবিদের উদ্ভব হয়েছিল মিড 19th সেঞ্চুরিতে। এছাড়া নন ফিকশনের কথা বলতে পারি আমরা। নন ফিকশন হচ্ছে ভিক্টোরিয়ান masters of non-fiction were Thomas Macaulay, Thomas Carlyle, John Stuart Mill, Thomas Henry Huxley, John Henry, Cardinal Newman, Karl Marx, Friedrich Engels, John Ruskin, Matthew Arnold। এরা হচ্ছে বিখ্যাত নন ফিকশন প্রোজ রাইটার হচ্ছে ভিক্টোরিয়ান এজের সময়ের। এরপরে রয়েছে এই মূলত আমাদের এগুলো ছিল আমাদের ভিক্টোরিয়ান নিয়ে আলোচনা। ভিক্টোরিয়ান কবিতাগুলো আমরা দেখলাম যে বিশেষ করে আমাদের নোভেলটার বেশি ফ্লারিশ হয়েছে, বিখ্যাত সব ঔপন্যাসিক আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড এসেছে এবং নোভেলগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তার সময়টাকে সে রিফ্লেক্ট করেছে। কবিতাগুলোতেও আছে বিখ্যাত কবি যারা রয়েছে আমাদের ব্রাউনিং এবং বিশেষ করে টেনিসনের কথা বলতেই হয়, আর্নল্ডও রয়েছে।
এরা হচ্ছে বিখ্যাত কবি ভিক্টোরিয়ান পিরিয়ডের, এবং তাদের কবিতায় সেই সময়ের যে সমস্যা বা ডাউট, কনফ্লিক্ট, এগুলো তো উঠে এসেছে। আর ভিক্টোরিয়ান আমরা পিরিয়ডটা দেখলাম যে সব দিক দিয়ে একটা ঘটনাবহুল একটা পিরিয়ড। ইংল্যান্ডের যেমন একটা স্বর্ণযুগ ছিল সেই সময়টা ভিক্টোরিয়ান পিরিয়ডে। দ্য সেম টাইমস ভিক্টোরিয়ান পিরিয়ডে ছিল বিভিন্ন দ্বন্দ্বগুলো ছিল, এবং সাথে সমৃদ্ধিও ছিল ইংল্যান্ডের, এবং কবিতা, উপন্যাস, সাহিত্যটা সমৃদ্ধ ছিল, এবং সাহিত্যও সেই সময়টাকে তুলে ধরেছে। বিশেষ করে সেই সময় যে মিডল ক্লাসের যে উদ্ভব ছিল, সেই মিডল ক্লাসটাকে আমরা দেখতে পাচ্ছি কবিতা, উপন্যাসে। আমাদের বিশেষ করে উপন্যাসে আমরা মিডল ক্লাসের একটা বড় প্রভাব দেখতে পাচ্ছি, আমরা মিডল ক্লাসের উদ্ভবটা। আর ভিক্টোরিয়ান এজে আমরা যেটা দেখলাম সেটা হলো যে একটা পার্থক্য, একটা শার্প কন্ট্রাস্ট রয়েছে রোমান্টিক পিরিয়ডের সাথে ভিক্টোরিয়ান এজের একটা বিশাল পার্থক্য হচ্ছে সময় কালের একটা ব্যাপার রয়েছে। একটা আরবান এরিয়া থেকে, আমাদের রুরাল সেটিং থেকে যেন চলে আসলে আরবান সেটিংয়ের মধ্যে সাহিত্যটা, এবং মিডল ক্লাস এখানে উদ্ভব হলো। এই নানা কারণে আমাদের দেখতে পাচ্ছি যে একটা বিশেষ করে একটা বিশেষ একটা মার্ক রয়েছে, বেশি একটা বৈশিষ্ট্যমণ্ডিত আমাদের হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডটা। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।